জাতীয় নির্বাচনের আগে গণভোট দেশের গণতন্ত্রমুখী মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রার পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিল যেন রূপ নিল জনসমুদ্রে। নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের এই কর্মসূচি। শুধু ঐতিহাসিক দিবস পালন নয়, বরং কর্মীদের মনোবল জাগিয়ে তোলা এবং মাঠে ফেরানোর প্রস্তুতিও ফুটে উঠেছে এই আয়োজনে। কুচক্রী মহল এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ভোটটাকে বানচাল করার জন্য। তো সকলে মিলে আমাদের সেটাকে রুখে দিতে হবে যেন আমরা ভোট দিতে পারি এবং একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ড হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন্দ্র করে। আজকে আমি মনে করি আজকের এই দিন হচ্ছে ঐক্যের বার্তার একটা দিন। এবারই প্রথম আমরা সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে এই বিপ্লবী সংহতি দিবস শান্তিপূর্ণভাবে পালন করছি। জনগণের বিজয় হয়তো একটা সময়ের ব্যাপার, কিন্তু বিজয় অবশ্যই হয়। সেই বিজয় আগামী ফেব্রুয়ারিতে পরিপূর্ণতা পাবে তারেক রহমানের নেতৃত্বে। বর্ণাঢ্য র্যালিটি কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর ঘুরে শেষ হয় কারওয়ান বাজার মোড়ে গিয়ে। সিপাহী জনতার বিপ্লব শুধু ক্ষমতার বিন্যাস পরিবর্তনের দিনই ছিল না, এই বিপ্লবের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এদিনেই জন্ম নেয় জাতীয়তাবাদী রাজনীতির মূল ভিত্তি। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। দিনটি শুধু স্মৃতিতে নয়, বর্তমান ও ভবিষ্যতের রাজনীতির দিশারি হিসেবে মনে করেন দলটির নেতারা। এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দীর্ঘ আলোচনায় দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে তার বাইরের বিষয় যুক্ত করে জুলাই সনদের প্রস্তাবনা দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। নির্বাচনে জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা। যারা সহকর্মী সহযোদ্ধা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। শফিকুল হক, ৭১, ঢাকা। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে আবারও বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিপ্লবী সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পরে সাংবাদিকদের সাথে তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাবে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের পরে আজ বাংলাদেশে বিভিন্ন রকমের একটি প্রচেষ্টা চলছে, একটি চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্য। জামায়াতের সাথে বিএনপির আলোচনা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের স্থায়ী কমিটিতে নেওয়ার সিদ্ধান্তই মেনে নেবে বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে বাধা দেয় এমন কোনো কিছুই সমর্থন করবে না তার দল। যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে উৎসাহিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব।
ঘটনাবহুল ৭ নভেম্বর আজ রাজনৈতিক রক্তাক্ত উত্থান পতনের মধ্যে ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিএনপির মতে এদিন আধিপত্যবাদী শক্তি ষড়যন্ত্র প্রতিহত করে সিপাহী জনতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল। এরপর থেকে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি সহ আপামর জনগণ। কোন প্রেক্ষাপটে এই বিপ্লব সংঘটিত হলো তা জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। ৭৫-এর ১৫ই আগস্টের পর সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানে দেশে চরম নৈরাজ্য তৈরি হয়। এরপর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় ৪ নেতাকে। এসব ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ তার অনুসারী সেনা সদস্যদের নিয়ে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করেন। নিজেকে সেনাপ্রধান ঘোষণা দিয়ে ৬ নভেম্বর বঙ্গভবনে গিয়ে তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদকে গ্রেফতার করেন। মন্ত্রিসভা বাতিল, জাতীয় সংসদও ভেঙে দেওয়ার ঘোষণা দেন খালেদ। প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে বসান। ওই রাতেই সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলেন। অভূতপূর্ব সেই বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়েই সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন মহান স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে গিয়ে ৭ নভেম্বর সকালে কয়েকজন অনুসারী সহ প্রাণ হারান খালেদ মোশাররফ। অভূতপূর্ব এক সংহতির নদীর সৃষ্টি হয় দেশের রাজনীতিতে। জেনারেল জিয়া চলে আসেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। এ সময় জিয়াউর রহমান ছাড়া অন্য কোনো সেনা ব্যক্তিত্ব ছিল না যিনি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনতে পারে। জিয়াউর রহমান প্রত্যেকটা ইউনিটে গিয়ে সৈনিকদের সাথে আলাদাভাবে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেশের স্বার্থে, সেনাবাহিনীর স্বার্থে তাদেরকে শৃঙ্খলায় ফিরে আসতে বলেন এবং তাদেরকে ব্যারাকে ফিরে নিয়ে আসেন। এ সময় একটি সাংবিধানিক এবং শূন্যতা বিরাজ করছিল। দেশে কোনো সরকার ছিল না আওয়ামী লীগ সরকার অপসারিত হওয়ার পর। তখন সৈনিক এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতে এই শূন্যতা পূরণের জন্য জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি সরাসরি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। জিয়াউর রহমানের অন্যতম এই সহচর জানান, দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করেছিলেন জিয়াউর রহমান, আর জনগণ তখন সৈনিকদের পাশে দাঁড়িয়েছিলেন। এর আগে দেশ ভারতপন্থী একটি সরকার ছিল। ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে ৭ই নভেম্বর বাংলাদেশ মুক্ত হয় এবং জিয়াউর রহমান নতুন ধারার বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির প্রচলন করেন এবং তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। একটি স্বাধীন পররাষ্ট্রনীতি তিনি অনুসরণ করেছেন এবং দেশকে ধীরে ধীরে উন্নয়নের পথে নিয়ে গেছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দিবসটি পালন করতে পারেনি বিএনপি। সরকারি ছুটিও বাতিল করা হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। তাই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সব ধরনের উদ্যোগ নিয়েছে বিএনপি। শফিকুল হক, ৭১, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে বিএনপি এখন আর নেই। শুক্রবার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। তিনি বলেন, ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতাকে সাহস জুগিয়েছিল জামায়াত। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হলে ৮০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দেবেন বলে মন্তব্য করেন তাহের। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে। বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভার আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। ৭ নভেম্বর বিপ্লবে তাদের ভূমিকার কথা তুলে ধরেন দলটির নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামী সিপাহী জনতার বিপ্লবের অংশীদার। সেদিন যারা রাজপথে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ক্যান্টনমেন্টের সিপাহীদেরকে শক্তি জুগিয়েছিল, তার বৃহৎ অংশ ছিল জামায়াত ইসলামী ছাত্র শিবিরের মানুষেরা। তখনকার আলোচনায় বিএনপি নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন তারা। নেতারা মনে করেন অতীতের গৌরবময় ভূমিকায় এখন আর নেই বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের সাহস করে এবং শুরু করেছিলেন, চালু করেছিলেন, আজকে গণতন্ত্রের এই ধারায় সেটা ছিল
একেবারেই একটি মাইলস্টোন। কিন্তু আজ অত্যন্ত বেদনার সাথে আমাদের শুনতে হয় যে আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। তারা কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়েও। গণভোট হলে সংস্কারই জয়ী হবে বলে মন্তব্য আব্দুল্লাহ তাহেরের। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হ্যাঁ বলেছে কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হ্যাঁ পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, ফার্স্ট টু আস। এদিকে দেশের শীর্ষ 4 বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। ছাত্র সমাজকে সাথে নিয়ে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ার কথা জানান জামায়াতের আমির। আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। তোমরা পেরেছো একটা পর্বত প্রমাণ, একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো। তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী নতুন বাংলাদেশ, বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা নির্ভর হিসেবে গড়ে তুলতে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। আফসোস, এখন গবেষণা উবে গেছে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। গণঅভ্যুত্থানের অংশীদারদের সংসদে থাকা উচিত বলে মনে করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের যে মেলবন্ধন তৈরি হয়েছে তা অটুট রাখতে চায় এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে নির্বাচনের দিকে এগোতে চায় তরুণদের দল এনসিপি। নোট অফ ডিসেন্ট ছাড়াই অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদের আদেশ জারির কথাও বলেন নাহিদ ইসলাম। রাশেদ আনিস এর প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যাকে দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যর্থ হয়েছে। সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সক্ষমতা থেকে আমরা সেই জায়গাটায় কাজ করতে চাই। গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফলে যারা শিক্ষকেরা রয়েছেন অবশ্যই তাদের সেখানে অংশগ্রহণ প্রয়োজন। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে এমন মন্তব্য করে তিনি বলেন, ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়। ব্যক্তি এবং সমাজের পরিবর্তন ছাড়া আপনি রাষ্ট্রের ফ্যাসিবাদ দূর করতে পারবেন না, বা দূর করলেও সেটা টিকিয়ে রাখতে পারবেন না। এবং ব্যক্তির চিন্তার ভিতরে যে ফ্যাসিবাদ রয়ে গিয়েছে সেটার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক চর্চা। নোট অফ ডিসেন্ট ছাড়াই ডক্টর মোহাম্মদ ইউনূস আদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করলে নির্বাচনের দিকে এগোবে এনসিপি। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের সময় অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী তরুণেরা। সব রাজনৈতিক দল বেকারত্ব দূরের কথা বললেও কোন প্রক্রিয়ায় তা হবে সেটা জানায় না। এনসিপি তাদের নির্বাচনের ইশতেহারে সেই পরিকল্পনা তুলে ধরবে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারও সেটি বলার চেষ্টা করব। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কারো সাধ্য নেই, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যে কোনো অবস্থার মধ্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে। নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা পতিত স্বৈরাচারী সরকারের দোসর।
পরে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটরি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে রাশিয়া। শতভাগ স্কলারশিপ ও উন্নত শিক্ষার মান দেশটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়েছে। ঢাকায় কর্তব্যরত দেশটির রাশিয়ান হাউসের পরিচালক জানান, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল তাদের নজর কেড়েছে। তাই আগামীতে আরও বেশি শিক্ষার্থী নিতে আগ্রহী তার দেশ। রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি। একসাথে 90 জন শিক্ষার্থীর হাতে স্টুডেন্ট ভিসা তুলে দিচ্ছেন আলেকজান্ডার খেভুনি। প্রযুক্তি, চিকিৎসা ও মানবিক বিভিন্ন বিভাগে পড়াশোনার জন্য ঢাকা ছাড়তে প্রস্তুত বাংলাদেশের সব শিক্ষার্থীরা। তাদের সংবর্ধনা দিতে ঢাকায় রাশিয়ান হাউসে এই বিশেষ আয়োজন। শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় দেশটিতে উচ্চশিক্ষার দিক নির্দেশনা, জানানো হয় অভিনন্দন। একান্ত সাক্ষাৎকারে আলেকজান্ডার খেভুনি বাংলাদেশের শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করেন। বলেন, এদেশের তরুণরা রাশিয়ায় উচ্চশিক্ষা লাভের পর বাংলাদেশ গঠনে ভালো ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশের তরুণরা অত্যন্ত মেধাবী, এজন্য আমরা তাদেরকে উচ্চশিক্ষা প্রদানে আগ্রহী। তাদের একাডেমিক রেজাল্ট এবং গবেষণা বান্ধব চিন্তা ভাবনা আমাদের ভালো লেগেছে। আগামী বছর আমরা স্কলারশিপের সংখ্যা বৃদ্ধির চিন্তা করছি। বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে মস্কো আগামীতে দেশটিতে উচ্চশিক্ষার জন্য বৃত্তির সংখ্যা বাড়াবে। আপাতত ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের শিক্ষার্থী বিনিময় চুক্তি বৃদ্ধি চিন্তা করছি। দুই দেশের মধ্যে শিক্ষা কেন্দ্রিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আমরা সচেষ্ট। পরে ধাপে ধাপে এই সম্পর্ক আমরা শিক্ষা খাতে আরো বিস্তৃত করতে চাই। বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে গভীর সম্পর্ক করার মাধ্যমে দুদেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে চায় রাশিয়া। এমন লক্ষ্য নিয়ে কাজ করছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। অগ্নিকাণ্ড পরবর্তী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখা চালু হলেও কার্যক্রম চলছে ধীরগতিতে। ব্যবসায়ীরা বলছেন, এর ফলে পণ্যের নমুনা ও জরুরি কাগজপত্র পেতে সময় লাগছে বেশি। ধীরগতির সেবায় বিমানবন্দরে পণ্য জমছে, পাওয়া যাচ্ছে না কার্গোর সময়, আবার পেলেও ভাড়া গুনতে হচ্ছে বেশি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। গেল মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখায় লাগা আগুনে পুড়ে যায় সবকিছু। সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে কার্যক্রম। যদিও পরের দিনই আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে চালু করা হয় কার্গো শাখা। 24 ঘন্টা খোলা থাকছে কাস্টমস হাউসও। ব্যবসায়ীরা বলছেন, তবুও মিলছে না স্বাভাবিক সেবা। এই ব্যাকলগটা ক্লিয়ারের জন্য যে এক্সপিডাইট প্রসেস, সেই জিনিসটা হচ্ছে না বিদায় ব্যাকলগ থেকেই যাচ্ছে। আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন করণীয় যেটা, সেটা হচ্ছে এই যে প্রসেসটাকে কনডেন্স করে নিয়ে এসে যে এক্সপিডাইট করা, এই জিনিসটাই মিসিং। পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ বলছে, ধীরগতির কার্যক্রমে আর্থিক লোকসানের পাশাপাশি ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকগুলো শিপমেন্ট ছিল ক্রিসমাসের উপলক্ষে, সেই অর্ডারগুলো ডিলে হচ্ছে, অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকগুলো এয়ারে নিচ্ছে। আবার এয়ারের যে ফ্রেড, এই ফ্রেড দিয়ে অনেকে এফোর্ড করতে পারতেছেন, আলটিমেটলি আসলে গার্মেন্টস মালিকরা সাফার করতেছে। ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, কার্গো শাখার আগুনে যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় বর্তমান কার্যক্রম চলছে সনাতনী পদ্ধতিতে। পুরা কাজটাই করতে হচ্ছে ম্যানুয়ালি করতে হচ্ছে বলেই সেখানে এখন এই লোকবল যে অনেক কম, সেটার জন্য এক। দুটো হলো, যেমন আগে এক্সপ্রেস কুরিয়ার এবং সিএনএফ এজেন্টের লোকজন ওনারা ভিতরে যেয়ে তারাও কিন্তু মানে এই যে মালামাল খোঁজা এবং কোন এরিয়াতে মালটা আছে সেটাকে ট্রলিতে লোডিং করা, প্যালেটিং করা, প্যালেট ভাঙা ইত্যাদি করা, এই কাজগুলো কিন্তু ওরাও কিন্তু সক্রিয়ভাবে করতো এই কাজগুলো, কিন্তু এই কাজগুলো এখন তারা করতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, নির্দিষ্ট সময় পণ্য গ্রহণ এবং রপ্তানি করতে না পারায় জরিমানা গুনতে হচ্ছে। কার্গো শাখায় আগুন লাগার পর এর কার্যক্রম অনেকটাই যেন গতিহীন এবং চলছে ধীর গতিতে।
ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদার সাথে তাল মিলিয়ে কার্গো সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করা না গেলে এর ক্ষতি হবে আগুন লাগার চেয়েও বেশি এবং প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী। জাহিদুল ইসলাম, ৭১, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। নির্বাচনী হাওয়া বইছে হাওর ও পর্যটনের জেলা সুনামগঞ্জে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিকতায় সূচক সহ নারী নেতৃত্বে পিছিয়ে থাকা এই জনপদে নির্বাচনী আবহে পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ কম। তবে এবারে জাতীয় নির্বাচন ঘিরে প্রত্যাশার কমতি নেই সচেতন ও কর্মমুখী নারীদের মধ্যে। নারী শিক্ষা, কর্মসংস্থান ও নারী অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে নেতৃত্ব বাছাইয়ে ভূমিকা রাখতে চান এই অঞ্চলের নারী ভোটাররা। শহীদ নূর আহমেদের তথ্যছবিতে বিস্তারিত। নদী হাওরে ঘেরা দেশের সীমান্ত ঘেঁষা জেলা সুনামগঞ্জে প্রায় ২৮ লাখ জনসংখ্যার বাস। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা ও দুর্গম হাওর ভিত্তিক জীবনধারার কারণে অন্য অঞ্চলের চেয়ে ভিন্নতা রয়েছে এখানকার মানুষের জীবন জীবিকায়। এছাড়া যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক সূচকে তলানিতে অবস্থান এই জেলার, যেখানে সবচেয়ে পিছিয়ে রয়েছে নারী সমাজ। শিক্ষার হারের পাশাপাশি কর্মসংস্থান ও নেতৃত্বে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান চান এখানকার নারীরা। এই জেলার মেয়েদের উন্নয়নের জন্য আমি মনে করি যদি শিক্ষাক্ষেত্রে তাদেরকে আরেকটু ভালোভাবে আমরা উৎসাহিত করতে পারি, বিশেষ করে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারি, কিংবা নারী নেতৃত্বকে সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমরা ভালো কিছু আশা করতে পারি। সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে মোট ভোটার ২০,৫০,৯৯৪ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন প্রায় অর্ধেক। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামো পরিবর্তন আশা জাগিয়েছে এই অঞ্চলের নারীদের। আর্থসামাজিক মানদণ্ডে বৈষম্য দূর করার পাশাপাশি সকল স্তরে তারুণ্য নির্ভর নারীর অংশগ্রহণ চান শিক্ষার্থীরা। তরুণ যারা আছে এখন, আমরা চাই না যে কোনো দল যেন আবার পিছিয়ে সরকার হয়ে উঠুক। চাকরি ক্ষেত্রে বলেন, পড়াশোনার ক্ষেত্রে বলেন, বা যে কোনো জায়গায় বলেন না কেন, আমরা কখনো বৈষম্য চাইনি এবং আমরা এমনই একটা সরকারের স্বপ্ন দেখি যেখানে আসলে নারী পুরুষ সবারই সমান অধিকার থাকবে। এবারে নির্বাচন নিয়ে উৎসুক হয়ে আছেন নতুন প্রজন্মের ভোটাররা। যে প্রার্থী নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে তাকেই সমর্থন দিতে চান তারা। আমি আসলে কোনো সময় ভোট দেই নাই, কিন্তু আগামীতে আমি দিব, এবং আমি এমন একটি দলকে বা এমন একটি সরকারকে ভোট দেব যিনি আমাদের মতো নারীদের নিয়ে চিন্তা ভাবনা করবে। আমরা চলাফেরার কোনো সুযোগ সুবিধা না, মানে আমরা যেটা চাই যে সামনে যে সরকার আসবে আমরা ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। এই সরকার আসলে তরুণদের শিক্ষা নিয়ে চিন্তা করবে, বলতে চাকরি নিয়ে করবে, চিন্তা করবে, চাই আমাদের পাশে দাঁড়াতে আমরা। এদিকে নারী উদ্যোক্তা ও সংগঠকরা বলছেন বিগত সরকারের আমলে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি, তাই বেড়েছে বেকারত্ব। আর সচেতন নারী সমাজ মনে করেন সে সময় নারী নেতৃত্ব বাড়েনি। আগামী সরকারটা এমন হোক যে সরকারে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নারীদের শিক্ষা, নারীদের চিকিৎসা, নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে অধিকার সচেতন ও নারী বান্ধব নেতৃত্বকে ভোট দেওয়ার প্রত্যাশা হাওর অঞ্চলের নারীদের। মনিরা কাজুরি, ৭১। চট্টগ্রামের বাজারে বেড়েছে দেশি মুরগি ও মাছের দাম, সে সাথে গরুর মাংসের দামও বাড়তি। মাছের দাম কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে বলছেন ক্রেতারা। আর কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে। আর সবজির দাম কিছুটা কমলেও এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ আগের চেয়ে বেড়েছে। দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনও সাধারণের নাগালে আসেনি। ফুলকপি ১০০ টাকা, শিম ১২০, ঝিঙ্গা ৮০, করলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন বাড়তি দামের কারণে কেনাকাটা কিছুটা কাটছাট করতে হয়। তবে কিছুটা স্বস্তি মিলেছে ডিমের বাজারে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। আমাদের মতন সাধারণ প্রেমীদের জন্য অনেক চাপ পড়ে যায়, যেরকম সাধারণত পেঁয়াজ, তেল, এগুলো তো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। যে কষ্ট করতেছে, যে উৎপাদন করতেছে সে কিন্তু পাচ্ছে না, মধ্যস্বত্বভোগী যারা তারা নিয়ে নিচ্ছে। যেমন গরম গেলে সব যেগুলো একটু দাম বাড়তি, দাম আরও বাড়বে। মাছের বাজার দীর্ঘদিন ধরে চড়া। বিক্রেতারা দাম কম বললেও ক্রেতারা বলছেন প্রতি কেজি মাছের দাম ৫০ থেকে ১০০ টাকা বাড়তি। লইট্টা ৩০০ টাকা, কাতলা ৫০০, তেলাপিয়া ৩০০ টাকা, কোরাল মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে তো আগে যেটা নিতে মনে করেন ৬০০ থেকে ৬৫০, এখন ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি। যাদের আয় কম তাদের একটু প্রভাব পড়ে আর কি। একই মাছ
500 টাকা, আবার একই মাছ 400 টাকা। তফাৎটা হচ্ছে লাইনের মাছ যেটা, এটা কেজিতে 100 টাকা কম, আর যেটা এখানকার লোকাল মাছ এটা 100 টাকা বাড়তি। সোনালী ও ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের মতো 320 ও 180 টাকা থাকলেও কেজি প্রতি 30 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়। আর বাড়তি দামে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 ও 950 টাকায়। 590 টাকা 600 টাকা বিক্রি করতেছি, 570 টাকা কিনা, 60 টাকা 70 টাকা কিনা। আর সোনালী মুরগি আপনার 310, 20 যাতে জামারি বিক্রি করতে। দেশি মুরগির দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ব্যাপারীরা যে আগে যে পরিমাণ মাল আমাদের কাছে দিয়ে যেত, এখন ওই পরিমাণ এরা পর্যাপ্ত পরিমাণ মাল আমাদেরকে দিতে পারতেছে না। আমাদের কাছে দেশি গরু কিনতে হয় তো বাড়তি দামে, তাই বাড়তি বেচতে হয়, কম দামে কিনলে কম বেচতে হবে। নিত্য পণ্যের বাজারে কার্যকর মনিটরিং না থাকায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।